নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিএন নিউজে। বিটিএন নিউজ নিয়ে আপনাদের সামনে আমি রয়েছি দেবাশিস সোম। বিস্তারিত বিটিএন নিউজ যাওয়ার আগে দেখে নেব এখনকার বিশেষ বিটিএন সংবাদ। ইন্ডিয়া ক্লাবের মসজিদ কমপ্লেক্সে থাকা দুটি ক্লিনিক থেকে দুজন ভুয়ো দন্ত চিকিৎসককে আটক করল কাছাড় পুলিশ। তদন্তে পুলিশ। ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীতে অসম আবৃত্তি ও সাংস্কৃতিক পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বছরব্যাপী নানা অনুষ্ঠান। শিববাড়ি রোড শ্রী দুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ধলাই মাতৃভূমি কাপ ফুটবলের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইন্ডিয়া এফসি। আশ্রম রোডের সানলাইট হাসপাতাল সংলগ্ন এলাকায় গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, তাজা গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার। সন্তানহীনতায় ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটি বিখ্যাত আইভিএফ সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধা, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধা, একাধিকবার আইভিএফ চেষ্টা করে সফল না হওয়া সমস্যায় ভুগছেন? যদি এ ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য আছে সুখবর। কেননা এ ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটি বিখ্যাত জানিত্ব আইভিএফ সেন্টার শিলচরে চিকিৎসা শিবির আয়োজন করছে। আগামী 15 সেপ্টেম্বর সোমবার শিলচর গ্রেসফিল হাসপাতালে ওপিডিতে রোগী দেখবেন জানিত্ব আইভিএফ সেন্টারের চিকিৎসক ডক্টর অর্পিতা শর্মা। এদিন আপনিও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসককে দেখাতে পারেন। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8810530000 অথবা 9395267530 নম্বরে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন আগামী 15 সেপ্টেম্বর সোমবার, স্থান শিলচর গ্রেসফিল হাসপাতাল। এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি অ্যাট প্রেমতলা, শিলচর। সুস্থ আজ, শুভ আগামীকাল। শিলচর জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে চলছে সীমিত সময়ের জন্য একটি দুর্দান্ত ব্লাড টেস্ট অফার। ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত ধরনের ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। ফিট 1 প্যাকেজ 3480 টাকার জায়গায় মাত্র 899 টাকা। 35টি গুরুত্বপূর্ণ টেস্ট যেমন ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ও কিডনি ফাংশন, থাইরয়েড প্রোফাইল টেস্ট এবং সঙ্গে 400 টাকার ইসিজি টেস্ট একেবারে ফ্রি। ফিট 2 প্যাকেজ 4450 টাকার জায়গায় মাত্র 1369 টাকা। 87টি টেস্ট। ফিট 1-এর সব টেস্টের সঙ্গে কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c, গত 3 মাসের গড় ব্লাড সুগার লেভেল, রেগুলার এবং মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এবং সঙ্গে থাকছে 400 টাকার ইসিজি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। ফিট 3 প্যাকেজ 8055 টাকার জায়গায় মাত্র 2399 টাকা। 95টি টেস্ট। ফিট 2-এর সব টেস্টের সঙ্গে ESR, ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন স্টাডিজ, হেপাটাইটিস বি এবং সঙ্গে থাকছে ডক্টরস কনসালটেশন এবং ইসিজি টেস্ট একদম ফ্রি। এমন অফার হাতছাড়া করবেন না। আজই আপনার স্বাস্থ্য চেক আপ করান। এখনই বুকিং করুন 9330686441। জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, অম্বিকাপট্টি, শিলচর। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। এবার বিস্তারিত বিটিএন সংবাদ। শিলচর ইন্ডিয়া ক্লাবের মসজিদ কমপ্লেক্সে থাকা দুটি ক্লিনিক থেকে দুজন ভুয়ো দন্ত চিকিৎসককে আটক করল কাছাড় পুলিশ। ফের শিলচরে ভুয়া চিকিৎসক ধরা পড়ায় শহরের চিকিৎসা পরিষেবা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষা হাসপাতাল ও শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের পর এবার তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে থাকা দুটি ক্লিনিক থেকে দুজন ভুয়া দন্ত চিকিৎসককে আটক করেছে জেলা পুলিশ। রবিবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফে পাওয়া তথ্য মতে শনিবার জেলা পুলিশ ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে বিশেষ অভিযান চালিয়ে রোগীর সার্জারি করা অবস্থায় দুজন ভুয়া দন্ত চিকিৎসককে হাতে নাতে আটক করেছে। কমপ্লেক্সে থাকা হাজারি ডেন্টাল ক্লিনিক ও মজুমদার ডেন্টাল ক্লিনিক থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধৃতদের নাম কামরুল ইসলাম ও টিঙ্কু মজুমদার বলে জানা গেছে। দুজনই গত 10 বছর ধরে তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে ক্লিনিক বানিয়ে রোগীদের চিকিৎসা করছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার। অভিযানে পুলিশ তাদের পেট উদ্ধার করেছে। আমি এটা বিশেষ খবৰৰ সূত্ৰ পম খেদি আমি দুজন ব্যক্তিক ইয়াত চিকিৎসক হিচাপে ডেণ্টেল চিকিৎসক হিচাপে তেওঁলোকে ইয়াত তেওঁলোকৰ প্ৰেক্টিছ চলাই আহিছিলে। গতিকে আমি এই এটা খবৰ লাভ কৰি আৰু আমি এটা অভিযোগ লাভ কৰিছিলোঁ ইণ্ডিয়ান ডেণ্টেল এছ'চিয়েশ্যনৰ পৰা। এই সূত্ৰে আমাৰ এটা অনুসন্ধান অব্যাহত আছিলে আৰু অনুসন্ধান অব্যাহত থকা কালত আমি কেইবাজন ব্যক্তিক আমি চিনাক্তকৰণ কৰিছিলোঁ যে তেওঁলোকে সম্পূৰ্ণ আইন বহিৰ্ভূতভাৱে ইয়াত কোনো ডিগ্ৰী বা তেওঁলোকৰ কোনো ডিপ্ল'মা নথকাকৈ তেওঁলোকে ডেণ্টেল চাৰ্জন হিচাপে ইয়াত কাম কৰি আছিলে। আৰু অতৰ্কিতে আমি দুটা ক্লিনিকত, এটা ক্লিনিকৰ নাম হ'ল হাজাৰী ডেণ্টেল ক্লিনিক আৰু দ্বিতীয়টো নাম হ'ল মজুমদাৰ ডেণ্টেল ক্লিনিক। দুইটা তাৰাপুৰ ইণ্ডিয়া ক্লাবৰ মছজিদ কমপ্লেক্সত অৱস্থিত আছে। তাত আমি অতৰ্কিতে যেতিয়া অভিযান চলাওঁ, অভিযান কালত দুজনকৈ ভুৱা চিকিৎসক, এজনৰ নাম হ'ল কামৰুল ইছলাম হাজাৰী, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল মহম্মদ আলী হাজাৰী, মধুৰবন শিলচৰ, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল টিংকু মজুমদাৰ, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আবাদুৰ ৰহমান মজুমদাৰ, মালুগ্ৰাম শিৱবাৰী। এই দুইজন ব্যক্তিয়ে যোৱা 10 বছৰ ধৰি তেওঁলোকে ইয়াতে ক্লিনিক খুলি ভুৱা চিকিৎসক হৈ আৰু মানুহক আভুৱা কৰি তেওঁলোকে চিকিৎসা চলাই আহিছিলে। আৰু আমি এই গোপন সূত্ৰৰ পম খেদি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু যেতিয়া তেওঁলোকক আমি ধৰিছোঁ বা তেওঁলোকক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, তেওঁলোকৰ পৰা ভুৱা চিকিৎসকৰ যি পেড আছে সেই পেড আমি লাভ কৰিছোঁ। আৰু তেওঁলোকে চিকিৎসা চলাই থকা অৱস্থাত আমি যিসকল পেচেণ্ট বা ৰোগী আছিলে সেই ৰোগীৰো আমি ষ্টেটমেণ্ট লৈছোঁ। আৰু ৰোগীসকলেও আমাক জনাইছে যে তেওঁলোকে ডেণ্টেল চিকিৎসক হিচাপে জানে আৰু তেওঁলোকে তাত চিকিৎসা গ্ৰহণ কৰি আহিছে। গতিকে এই ভুৱা চিকিৎসক কেইজনৰ কাৰণে বহুতো লোক মানুহৰ জীৱনৰ বিপন্নাপন্ন হ'ব লগা হৈছে। গতিকে তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। আৰু এই যিটো এটা চক্ৰ, বহুদিনীয়া তেওঁলোকে ভুৱা চিকিৎসাৰ নামত অৰ্থ সংগ্ৰহ কৰাৰ যি তেওঁলোকৰ প্ৰৱণতা, তাক আমি আৰু অধিক অনুসন্ধান চলাই আছোঁ। আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যিসকল ব্যক্তি আছে তেওঁলোকো যাতে আমি সোনকালে অনুসন্ধানৰ জৰিয়তে চিনাক্তকৰণ কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ, তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। এতিয়া আমাৰ প্ৰাৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে আৰু আমি যেতিয়া আমাৰ পুলিচৰ দল সেই ক্লিনিক দুটাত যেতিয়া আমি অতৰ্কিত অভিযান চলাওঁ, সেই সময়তো তেওঁলোকে চিকিৎসা নামত তেওঁলোকে এনেকুৱা চাৰ্জাৰী কৰি থকা অৱস্থাত আমি তেওঁলোকক ধৰা পেলাবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে ই অতি নিন্দনীয়। আৰু তেওঁলোকৰ এই যি ভুৱা চিকিৎসাৰ নামত তেওঁলোকৰ দুখীয়া দৰিদ্ৰ লোকৰ পৰা অৰ্থ সংগ্ৰহ কৰি আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ। আৰু তেওঁলোকক আমি মাননীয় আদালতত প্ৰেৰণ কৰিম আৰু তেওঁলোকক আমি পুলিচ হেফাজতত তেওঁলোকক বিচাৰিম। আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যাতে আমি অধিক তথ্য লাভ কৰি তেওঁলোকৰ যাতে সোনকালে আমি তেওঁলোকক আইনৰ আওতাত যাতে কঠোৰভাৱে তেওঁলোকৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা হয়, তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ।
ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীতে আসাম আবৃত্তি ও সাংস্কৃতিক পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ বছরব্যাপী নানা অনুষ্ঠান। ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার রাজ্য জুড়ে 50,000 শিল্পীর আবৃত্তি পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। এর অঙ্গ হিসাবে শিলচর তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অসম আবৃত্তি ও সংস্কৃতি পরিষদের জেলা সভানেত্রী কুসুম কলিতা। এরপর আয়োজিত এক সভায় কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক দীপা দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি সুধাকণ্ঠ প্রয়াত ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর ভূপেন হাজারিকার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। এরপর স্কুলের শিক্ষক শিক্ষিকারা রাজ্যের 50,000 আবৃত্তি শিল্পীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আবৃত্তি পরিবেশনের মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তারা আরও জানান, সুধাকণ্ঠ প্রয়াত ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে অসম আবৃত্তি ও সংস্কৃতি পরিষদ সহ অন্যান্য বিভিন্ন সংগঠন। এদিন রাজ্যের মোট 25টি জেলায় আবৃত্তি পরিবেশনের মাধ্যমে সুধা কণ্ঠকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। অনুষ্ঠানে অসম আবৃত্তি ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় অবজারভার রাজীব দে, জেলা সভানেত্রী কুসুম কলিতা, অতিরিক্ত জেলা শাসক দীপা দাস ও পরিষদের সাধারণ সম্পাদিকা জয়িতা চক্রবর্তী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ডিফারেন্স ইজ দ্যাট মানুষ কি পেতে পারে না, মোর গুজবাম্প হয়েছে। ভূপেন হাজৰিকা এজন ব্যক্তি নহয়, ভূপেন হাজৰিকা এটা অনুষ্ঠান, যাক লৈ আমি কথা কৈ শেষ কৰিব নোৱাৰো। যিগৰাকীৰ কবিতাত, যিগৰাকীৰ সাহিত্যই, যিগৰাকীৰ গীতে গোটেই পৃথিৱীকে আপ্লুত কৰিছে, সেই গীতৰ জন্মদাতা, সেই গীতৰ সুৰকাৰ ভূপেন হাজৰিকাৰ প্ৰতি সশ্ৰদ্ধ প্ৰণিপাত জনাইছো। আজি গোটেই বিশ্বত খলকনি তুলিছে ডক্টৰ ভূপেন হাজৰিকা, সুধাকণ্ঠ ভূপেন হাজৰিকা, ভাৰতৰত্ন ভূপেন হাজৰিকা, দাদা চাহেব ফাল্কে বঁটা বিজয়ী ভূপেন হাজৰিকাই সৰুৰ পৰা ডাঙৰলৈকে বুঢ়া জানে ওনার ব্যাপারে, গান থেকে শুরু করে মিউজিক, ডান্স, আবৃত্তি, তারপর আমাদের ফিল্মের থেকে শুরু করে নানান রকম জিনিস আমাদেরকে দিয়ে গেছে, যেটা আজকে আমরা হয়তো আজকে হারিয়ে যেতে পারতো, বাট আজকে যেহেতু আমরা এরকম প্রোগ্রাম করছি, যে সেটাকে আমরা লাইভ রাখার জন্য এরকম প্রোগ্রাম আমাদের আরো করা উচিত আর কি আরো। আর প্লাস ওনার কালকে 8 সেপ্টেম্বরে ওনার 100 বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে, অল ওভার আসাম করা হচ্ছে, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে করা হবে। সুধাকণ্ঠ প্রোগ্রাম হবে এবং আমার মনে হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে যে আমরা ডাকে সাড়া দিয়ে আইসুন এবং এই কথাটা বলছেন, তাতে আমরা এখন আরো সুন্দর করে সেটা আপনারা যারা সব এখানে আসুন, সবকে সুন্দর করে সেটা আমরা আরো প্ল্যান করবো। আমরা আসাম আবৃত্তি আর সংস্কৃতি পরিষদের একটা প্ল্যান আছে এবং কিরকম করে আমরা এই বছরটাকে সুন্দর করতে পারি, যাতে আমরা জেলাটার সাহিত্য এবং সংস্কৃতি ওভারঅল ডেভেলপমেন্ট হয়। আর যখন জেলা ডেভেলপমেন্ট হইব, তখন অটোমেটিক্যালি আমরা রাজ্যটাও ডেভেলপমেন্ট হইব এবং দেশটাও ডেভেলপমেন্ট হইব। সুধাকণ্ঠ প্রোগ্রাম হবে এবং আমার মনে হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে যে আমরা ডাকে সাড়া দিয়ে আইসুন এবং এই কথাটা বলছেন, তাতে আমরা এখন আরো সুন্দর করে সেটা আপনারা যারা সব এখানে আসুন, সবকে সুন্দর করে সেটা আমরা আরো প্ল্যান করবো। আমরা আসাম আবৃত্তি আর সংস্কৃতি পরিষদের একটা প্ল্যান আছে এবং কিরকম করে আমরা এই বছরটাকে সুন্দর করতে পারি, যাতে আমরা জেলাটার সাহিত্য এবং সংস্কৃতি ওভারঅল ডেভেলপমেন্ট হয়। আর যখন জেলা ডেভেলপমেন্ট হইব, তখন অটোমেটিক্যালি আমরা রাজ্যটাও ডেভেলপমেন্ট হইব এবং দেশটাও। শিববাড়ি রোড শ্রী দুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
মুখ্যমন্ত্রীর নগরিয়া পাকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে রবিবার তারাপুর শিববাড়ি রোড স্থিত শ্রী দুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2023-24 অর্থ বছরে সরকারের বরাদ্দকৃত 29.88 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত 2 কোটি টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলের 4টি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রতিটি এলাকায় পাকা রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ করবে লোকনির্মাণ বিভাগ। শিলচরের উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সহায়তা করে যাচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক। তিনি আরও জানান, শিলচর শহরে অনেক সমস্যা রয়েছে, কিন্তু বিগত 4 থেকে 4.5 বছরের মাথায় অনেক সমস্যা সুরাহা করতে সক্ষম হয়েছেন বিধায়ক। পুজোর আগে প্রতি বছর মুখ্যমন্ত্রী একটি বিশেষ প্যাকেজ শিলচরের জন্য বরাদ্দ করে থাকেন এবং এবারও তিনি শিলচরের রাস্তাঘাট সংস্কারের জন্য সহায়তার হাত বাড়াবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে রাজ্য সরকারের পাশে থাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একটি রাস্তার শুভ শিলান্যাস হয় শ্রী দুর্গা সরণিতে। এই প্যাকেজের আন্ডারে 4টি রাস্তা তারাপুর অঞ্চলে কালীবাড়ি রোড, লক্ষ্মীদর রোড আর তারাপুরের শিববাড়ি অঞ্চলে এই গলিটা আজকে শুভ শিলান্যাস হলো। সাথে সাথে প্রতাপচন্দ্রী লেনেরও কাজ রয়েছে। তো এই গলিতে আজকে এই কিছু অংশ ড্রেনের কাজ হবে, পাকা রাস্তার কাজ হবে। এই নিয়ে টোটাল প্রায় 2 কোটি টাকার প্রকল্প রয়েছে। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে যেভাবে শিলচরের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন, তার জন্য আমার দল ও শিলচরবাসীর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ওনাকে নিবেদন করছি। শিলচরে বিভিন্ন জায়গা দেখছি একটু ভাঙ্গা আছে, পূজার আগে গিয়ে এগুলি শেষ হবে। দেখুন, যে শিলচরের প্রবলেম অনেক রয়েছে। এই প্রবলেমকে আমরা 4-4.5 বছরের মাথায় অনেকটা ওভারকাম করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আমরা অনেক জায়গার কাজ করেছি। পুজোর আগে প্রত্যেকবারই একটা স্পেশাল প্যাকেজ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমি আশা রাখছি যে কিছু জায়গা যেগুলো ভগ্নদশায় রয়েছে পুজোর আগে সেগুলো আমরা করতে সক্ষম হব। মেইনলি এখানে ড্রেনের যে সমস্যাটা রয়েছে ওইটা নিয়ে কিছু পিছন দিকে জলগুলো ব্লকেজ থাকে। দেখুন, তারাপুরের যে এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন, যে ড্রেনের যে সমস্যা, জলের সমস্যা, এই বৃহত্তর শিববাড়ি অঞ্চলের যে সমস্যা, এই সমস্যাকে আমি স্টাডি করে দেখেছি যে পেছন দিকে যে খালটা যায় এটাকে কোনো কেউ বন্দরপুরি খাল বলে থাকেন। তো এই খালে স্বাধীনতার পর থেকে যে আবর্জনা, সেই আবর্জনা নিষ্কাশনের কোনো প্রক্রিয়া সেখানে হয়নি। আমি বিধায়ক হওয়ার পর পঞ্চায়েত থেকে আমি চেষ্টা করেছিলাম, এটা একটা অনেক বড় ফান্ড দরকার, যার জন্য পঞ্চায়েত লেভেল থেকে এই ফান্ড এত বড় ফান্ড আমরা করতে পারিনি। যাই হোক, বিধায়ক হওয়ার পর 3বার এই ড্রেনের আমরা জল নিষ্কাশনের জন্য আমরা আবর্জনা মুক্ত করার জন্য চেষ্টা করেছি, নৌকো দিয়ে কাজ হয়েছে। একটা পরিকল্পনা ছিল যে পার্মানেন্ট সলিউশন কী করে করা যায়। পার্মানেন্ট সলিউশনের জন্য জেলা পরিষদের যে ফান্ড, সেই ফান্ড থেকে এই যে আমাদের করিমগঞ্জ রোড যেটা সেকেন্ড রেলওয়ে গেট রয়েছে, সেই রেলওয়ে গেটের পাশে যে জায়গাটা রয়েছে সেটাকে খনন করে এটাকে বোথ সাইড গার্ডওয়ালের কাজ শুরু করেছিলাম। কিন্তু সাডেনলি আপনারা জানেন যে এটা কর্পোরেশনের আওতায় চলে আসে। কর্পোরেশনের নির্বাচনের পর আমরা পার্মানেন্টলি যাতে এই বন্দরপুরি খালকে খনন করে আমরা বোথ সাইড গার্ডওয়াল তৈরি করতে পারি, সেটার কাজে আমি হাত দেবো। এনক্রোচমেন্ট অনেকটা রয়েছে, মানুষেরও আগ্রহ রয়েছে যে এনক্রোচমেন্ট ফ্রি হবে, কিন্তু এটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জিং কাজ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই কাজও আমরা সকলে মিলে আগামীতে করব। ধন্যবাদ। ধলাইয়ের জনপ্রিয় মাতৃভূমি ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলো ইন্ডিয়ান এফসি। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি পরিচালিত কৃষ্ণমোহন দাস ও অনিল কৈরি স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এ চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেছে ইন্ডিয়ান এফসি। রবিবার ফাইনালে প্রতিপক্ষ লোকনাথপুর ইয়ংস্টার দলকে 3-0 গোলে পরাজিত করে 2025 সালের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা অর্জন করল ইন্ডিয়ান এফসি। এদিন ফাইনাল ম্যাচকে উপলক্ষ করে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠ ছিল লোকে লোকারণ্য।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে প্রায় 50,000 দর্শক উপস্থিত ছিলেন। এদিন প্রথমার্ধের খেলায় 3-0 গোলে এগিয়ে থাকে ইন্ডিয়ান এফসি। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর করেন কমলেশ দাস ও রানার্স ট্রফি স্পন্সর করেন সঞ্জয় কৈরি। এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, ধলাই সমজেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকার, সমজেলার সিডিএসপি প্রদীপ কোঁয়ার, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার প্রমুখ। कोई किसी को छोड़ना नहीं चाहते। एक बार फिर से लोकनाथपुर खिलाड़ियों को चोट को संभालते हुए পরিবেশ ছিল, ভালো খেলা হয়েছে। এখানে মঞ্চে আছেন প্রথম দিন থেকে একটা কথা আছে, যার প্রথম ভালো তার শেষ ভালো। আর এই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি এত অঞ্চলের যে ধলাই খেলার জন্য মানুষ দেখার যেভাবে উৎসাহ, আমার তো মনে হয় ধলাইয়ের কোনো ফ্যামিলি এই খেলায় যদি না আসে ওনাদের মনে আনন্দই হয় না। শুধু ধলাই অঞ্চল নাই, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এই খেলার আনন্দ উপভোগ করে। আজকে একবার যখন খেলা দেখেছিলাম আমি মনে মনে ভাবছিলাম ধলাইতে কোনোদিন বাইরের টিম দিয়ে টুর্নামেন্ট হয়, যদি টিকিট দিয়েও খেলা হয় ধলাইতে এইভাবে অডিয়েন্স হবে, এটা আমার বিশ্বাস আছে। কারণ এত উৎসাহ খেলাতে, এত মানুষের যে প্রাণ ধলাই ফিল্ডে, যে সেটা দেখলে বুঝে যায়। মাতৃভূমি ক্লাব যে আয়োজন করেছেন, ওনারা যে শুধু খেলাধুলা করেন সেটা নয়, আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের কম্পিটিশন হয়, বিভিন্ন মানুষের গরিব দুস্থ মানুষের পাশে অনেক ভালো ভালো যে কাজগুলো করেন। এই মাতৃভূমি ক্লাব ধলাইতে একটি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কাছাড়ের মধ্যে একটা অন্যতম একটা ভালো ক্লাব, যে ক্লাব সুন্দর পরিবেশের মাধ্যমে মানুষের সঙ্গে থাকে। আর আমি দেখেছি আমাদের মনন্দার কথা, 41 জনের টিম যেভাবে ওনাদের সঙ্গে একসাথে কাজ করেছেন এই খেলা পরিচালনার জন্য, এটার জন্য একটা নেতৃত্বের প্রয়োজন। আর যার নেতৃত্ব আমাদের মনন্দার মধ্যে আছে। অনেক ক্লাব এনজিও থাকে তারা একবার খেলা হলে গন্ডগোল হয়ে খেলা নষ্ট হয়ে যায়, কিন্তু এই মাতৃভূমি ধারাবাহিক সেটাই প্রমাণ করে যে মাতৃভূমি একটা স্বচ্ছ সংগঠন, ভালো সংগঠন, আর সংগঠিত ভাবে সবাইকে নিয়ে খেলা করতে পারে। 32টা টিম অংশগ্রহণ করেছে নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজকে যে দুই টিম, একটা ভাগাবাজার, একটা লোকনাথপুর, ইন্ডিয়ান এফসি এবং লোকনাথপুর এফসি। ভাগাবাজার জয়ী হয়েছে, আর যারা হেরেছেন ওনাদের কাছে আমি শুভেচ্ছা। খেলাধুলায় একটা না একটা টিম হারবে, একটা টিম জিতবে। তো আপনারা চেষ্টা করুন আগামীতে জেতার জন্য, আর যারা জিতেছেন ওনারাও শুভেচ্ছা আমার তরফ থেকে। আর এই মাতৃভূমির পক্ষে আমার যতদিন আমি দায়িত্বে আছি বা দায়িত্বে কোনোদিন না থাকলেও আমি মাতৃভূমির পক্ষে আছি। যখন কোনো অসুবিধা হয় আমি মাতৃভূমির সঙ্গে থাকবো, এবং মাতৃভূমির এই খেলার যে পরিচালনার জন্য ওনারা যেভাবে প্রচেষ্টা করেছে আমি ওনাদের সঙ্গে আছি। সবাইকে নমস্কার। আর সব থেকে আমি একটা কথা বলেন না বলে আমি মনে শান্তি পাচ্ছি, এই খেলা পরিচালনার জন্য যদি কেউ কৃতিত্ব থাকে, এই অঞ্চলের প্রতিজন জনসাধারণ, প্রতিজন খেলোয়াড় প্রেমী যারা বন্ধুরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই খেলা পরিচালনা সহযোগিতা করেছে। তাই আমি প্রত্যেক জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। ভারত মাতা কি জয়।
বছর খেলা হয়ে থাকে, প্রচুর দর্শক হয়, কিন্তু কোনো ঝগড়াঝাটি হয় না। এটা সম্ভব হয়েছে মাতৃভূমি এনজিওর যে ম্যানেজমেন্ট সিস্টেম, যে ম্যানেজমেন্ট, সুন্দর ম্যানেজমেন্ট, তার ফলে সম্ভব হয়েছে। আর এই জন্য আমি মাতৃভূমি এনজিওর প্রত্যেক কার্যকর্তা বন্ধুদেরকে সেলুট জানাই। বন্ধুরা, এভাবে প্রত্যেক বছর খেলা হয়ে থাকে, আমরা সবাই আনন্দ উপভোগ করি। আজকের দিনে আমরা যখন এখানে বসে খেলা দেখছিলাম, তখন মনে হয়েছিল যে মাঠের পরিবেশটাও আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এখানে গ্যালারি হয়েছে, এইদিকে গ্যালারি হচ্ছে, আর এগুলা সম্ভব হয়েছে আমাদের দলের নেতা পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের হাত ধরে। আজকের দিনে যে গ্যালারিগুলো আপনারা দেখছেন, বেশিরভাগগুলোই মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের দ্বারা তৈরি হয়েছে, তার ফান্ড থেকে তৈরি হয়েছে। আমাদের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় একটা ফান্ড দিয়েছেন, সিআরএফ ফান্ড থেকে পরিমলদা ফান্ড এনেছেন। আর এবছর আমি আনটাইড ফান্ড থেকে 20 লাখ টাকা ধরেছি। এই মাসের মধ্যে কাজ শুরু হবে, এখানে আরেকটা গ্যালারি হবে। বন্ধুরা, আমরা চেষ্টা করব যে এই মাঠের চতুর্দিক যাতে আমরা গ্যালারি দিয়ে ভরতে পারি, এই চেষ্টা আমরা করব। আশা করি 2-3 বছরে সেটা সম্পন্ন হয়ে যাবে। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, মাতৃভূমি এনজিও বন্ধুদের মাথায় রাখতে হবে, আমরা শুধু খেলা দেখব আর ধলাই থেকে খেলোয়াড় তৈরি হবে না, তা কিন্তু হবে না। ধলাইতে খেলোয়াড় তৈরি হতে হবে, আর ধলাইতে খেলোয়াড় কতজন তৈরি হলো তা আমাদেরকে নিজের চোখে দেখতে হবে। আর এই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছি, মাতৃভূমি এনজিও বন্ধুদেরকে প্রস্তাব দিয়েছি, মনন্দাকে আমি প্রস্তাব দিয়েছি, এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অথরিটির সাথে যুক্ত আছেন চন্দনদা, এখানে মাননীয় সুজন দত্ত মহাশয় উপস্থিত আছেন, আমাদের বরিষ্ঠ নেতা, কাছাড় জেলার একজন বরিষ্ঠ নেতা, উনি প্রাক্তন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং ডিএসএ এর সঙ্গে যুক্ত। আমি সুজনদার সামনে আবার বলছি যে এখানে একটা টুর্নামেন্ট করা হোক, আর শিলচর ডিএসএ থেকে 2টা টিম, ফার্স্ট ডিভিশন শিলচর ফার্স্ট ডিভিশনের 2টা টিম অন্তত এখানে পাঠানো হোক, আর দলাই সব টিম মিলে এখান থেকে একটা টিম বানানো হোক, 3টা টিমে এখানে খেলা হোক। আর এই 3টা টিমে যখন খেলা হবে তখন আমরা বুঝবো, ধলাইয়ের মানুষ আমরা বুঝবো ধলাইয়ের ছেলেরা কতটুকু উন্নতি করেছে খেলাধুলায়, এটা যাতে হয়। আর আমি বলছি, আগেও বলেছি, এই 2টা টিম আসতে তাদের যে খরচ এবং এখানে থাকা খাওয়া থেকে শুরু করে যাবতীয় খরচ আমি বহন করব। আমি আপনাদেরকে বলছি, আমি আগেও বলেছি, আমি 1 লাখ টাকা দেব, এর চেয়ে যদি আরো বেশি দিতে লাগে আমি দেব, কিন্তু এই টুর্নামেন্ট যাতে হয়। কারণ এই টুর্নামেন্ট না হলে আমরা বুঝতে পারবো না এই এতদিন যে ধলাইতে খেলা হয়েছে আমরা কতটুকু উন্নতি করলাম। বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, পরিশেষে এভাবে আয়োজন করার জন্য আমি মাতৃভূমি এনজিওকে আবারও সেলুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশ্রম রোডের সানলাইট হাসপাতাল সংলগ্ন এলাকায় গুলি চালানো ঘটনার 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, তাজা গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার। গত 5ই সেপ্টেম্বর গভীর রাতে আশ্রম রোড সংলগ্ন সানলাইট হাসপাতালের পাশে 2 অপরিচিত যুবক মোটরসাইকেলে এসে আচমকা একটি পিস্তল বের করে শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড এলাকার বাসিন্দা নীলোৎপল দাসের উপর হামলা চালায়। ঘটনায় নীলোৎপল নামের ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হন। এদিকে ঘটনায় আহত নীলোৎপলকে তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে ঘটনার পরদিন অর্থাৎ শনিবার আহত নীলোৎপল দাসের তরফে থানায় একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলার উপর ভিত্তি করে পুলিশ তদন্তে নেমে বছর 22-এর ডেভিড হোমার ও ক্রিস্টোফার ভানলাল পেকা নামের 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃত 2 যুবক প্রতিবেশী মিজোরাম রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছেন জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা। ধৃতদের থেকে একটি পিস্তল সহ ম্যাগাজিন, একটি আইফোন, একটি CO2 গ্যাস সেল, 16 রাউন্ড বুলেট, একটি সাদা রঙের অ্যাপল চার্জার,
একটি কালো ব্যাগ, নগদ 20,000 টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের হেফাজতে রেখে ঘটনার জোর তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাতো। আমাৰ ডিষ্ট্ৰিক্ট ওচৰ হয়, পুলিচ মানুহে এজন কমপ্লেইনে আহি ইমিডিয়েট জনায় যে তেওঁক কোনোবা অচিনাকি দুৰ্বৃত্তকাৰীয়ে তেওঁলৈ লক্ষ্য কৰি গুলি কৰিছে বুলি এটা খবৰ আহিলে। খবৰ অহাৰ লগে লগে আমি ইমিডিয়েট সকলো জিলাখনত আমি এলাৰ্ট কৰি দিওঁ। এলাৰ্ট কৰি দিয়াৰ পিছত আমি এইটো হস্পিটেল ৰোড আৰু যিটো 0 পইণ্ট আছে সেই 0 পইণ্টত নেশ্যনেল হাইৱেত আমি দুজন ব্যক্তিক কৰায়ত্ব কৰোঁ। কৰায়ত্ব কৰি যেতিয়া সোধপোছ কৰোঁ, সোধপোছ কালত দেখা গ'ল যে এই দুজন ব্যক্তিক আমি পাইছিলোঁ। এজন নাম ডেভিড মাৰ আৰু দ্বিতীয়জনৰ হ'ল খ্ৰীষ্টফাৰ ভালনাকপাৰ। তেওঁলোক দুয়োজনৰ ঘৰ টাইকুৱাল পুলিচ ষ্টেচন আৰু আইজল মিজোৰাম। এই দুইজন ব্যক্তিক যেতিয়া সোধপোছ কৰোঁ আৰু খানতালাচি চলাওঁ, তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা আমি এটা অষ্ট্ৰিয়ান মেড ব্লক এটা এয়াৰ গান আমি তেওঁলোকৰ পৰা ৰিকভাৰ কৰোঁ আৰু তাৰ লগতে আমি এটা মেগাজিন ৰিকভাৰ কৰোঁ আৰু তাৰ লগতে 22 জাই এয়াৰ গানৰ গুলি আমি তেওঁলোকৰ পৰা উদ্ধাৰ কৰোঁ। এটা এপল আইফোন, এপল চাৰ্জাৰ, ৰিজাৰ্ভ বেগ আৰু এটা হিৰো X+ মটৰচাইকেল। মটৰচাইকেলখনৰ নাম্বাৰ হৈছে MZ01AC0336। এইকেইটা তেওঁলোকৰ পৰা লাভ কৰোঁ আৰু লাভ কৰাৰ পাছত তেওঁলোকৰ যেতিয়া আমি থৰো ইণ্টাৰগেশ্যন কৰোঁ, সোধপোছ কৰোঁ, সোধপোছৰ কালত তেওঁলোকে স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকেই এই গুলীচালনাৰ ঘটনাত মানে এয়াৰ গানৰ জৰিয়তে তেওঁলোকে গুলীচালনা সংগঠিত কৰিছিলে আশ্ৰম ৰোডত। আৰু তাৰ পৰা তেওঁলোকে পলাই যাওঁতে বাইকত যাওঁতে তেওঁলোকে বোকাত সোমাইছে আৰু গোটেই তেওঁলোকৰ গাত বোকা আৰু পানীৰে লুতুৰি পুতুৰি হৈ আহিছিলে। গতিকে সন্দেহজনকভাৱে তেওঁলোকক আমি ধৰা পেলাওঁ আৰু ধৰা পেলাই তেওঁলোকক খানতালাচি কৰোঁতে তেওঁলোকৰ পৰা পজিশ্যনৰ পৰা আমি এইকেইটা সামগ্ৰী লাভ কৰোঁ। আৰু তেওঁলোকে মূলতঃ তেওঁলোকক যে প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকে দুষ্কৃতিকাৰী হয় আৰু তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ এনেধৰণৰ এক্সটৰ্চন কাৰ্যৰ লগত জড়িত আছে। আৰু তাৰ লগতে আমি যেতিয়া বাকী তদন্ত কৰোঁ তেতিয়া দেখা গৈছে যে তেওঁলোক ড্ৰাগছ সৰবৰাহকাৰীৰ লগত কিছু পৰিমাণে জড়িত হৈ আছে আৰু তেওঁলোকৰ কিছুমান লেনদেনক লৈ আৰ্থিক লেনদেন লৈ তেওঁলোকে এই ঘটনা সংগঠিত কৰিছে। গতিকে আমি ঘটনাটো সংগঠিত হোৱাৰ 1 ঘণ্টাৰ ভিতৰতে আমি দুষ্কৃতিকাৰী দুইজনকে ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু বৰ্তমান তেওঁলোকে পুলিচৰ হেফাজতত আছে। তেওঁলোকক আমি মাননীয় আদালতত হাজিৰ কৰিছোঁ আৰু হাজিৰ কৰাৰ পিছত আমি পুলিচি কাষ্টডিত লৈছোঁ। এতিয়া তেওঁলোকে আমি অধিক সোধপোছ চলি আছে আৰু প্ৰাৰম্ভিক তদন্ত কালত দেখা গৈছে যে তেওঁলোকে কোনোবা এনেকুৱা মানে অসামাজিক সংগঠনৰ লগত হয়তো জড়িত হ'ব পাৰে আমি সন্দেহ কৰিছোঁ আৰু সেইকাৰণে আমাৰ জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু এই সংক্ৰান্তে আমি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰাও তেওঁলোকৰ বিষয়ে তথ্য পাতি বিচাৰিছোঁ। গতিকে এতিয়া আমাৰ তদন্ত অব্যাহত আছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে এই দুষ্কৃতিকাৰীৰ বিষয়ে তেওঁলোক আইজলৰ পৰা ইমান দূৰৰ পৰা আহি ইয়াত তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ ঘটনা সংগঠিত কৰিবৰ কাৰণে যি দুঃসাহস কৰিছে, গতিকে তেওঁলোকৰ সৈতে আৰু কোন লোক সংযুক্ত হৈ আছে আৰু সেই সংক্ৰান্তে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা হয় তাৰ কাৰণে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ। जो भी है ये जो इन्वेस्टिगेशन है, पूरे इन्वेस्टिगेशन अभी ये चल रहा है। अभी इट इज़ ए प्रिलिमिनरी स्टेज, क्योंकि इसके चपेट में जो लोग भी आएंगे, क्योंकि यहाँ पे इसको एक मोबाइल हम उनको मिला है और मोबाइल को जरिए हम इसको टेक्निकल एनालिसिस कर रहे हैं। तो इसमें काफ़ी चीज़ें हमको अभी तक जो प्रिलिमिनरी इन्वेस्टिगेशन है कुछ चीज़ें हमको नज़र में आए हैं और काफ़ी चीज़ आने को बाकी है। तो बाकी जो इन्वेस्टिगेशन और आगे बढ़ेगा तो यहाँ से और हमारे पास और कुछ इसके लिए तथ्य हमको मिलेगा। उस तरह से हम लोग आगे बढ़ते हुए इसके ऊपर लॉफुल कार्रवाई हम लोग करते रहेंगे।
इन्वेस्टिगेशन प्रिलिमिनरी इन्वेस्टिगेशन है, इससे यही पता चलता है कि कुछ लोग तो ये लोग है, ये गैंग है और ये लोग मतलब वहाँ से बाइक चला के आके यहाँ पे घूम रहा है और कुछ एक मतलब लेन देन का, पैसा का लेन देन का कोई चक्कर है। तो इसलिए हम लोग पूरी तरह से इसको और ज़्यादा इन्वेस्टिगेशन कर रहे हैं कि इसमें क्या चीज़ है, अंदर में जो चीज़ें हैं इसको लाए और उसको जो भी इन्वेस्टिगेशन के चपेट में आएगा उसके ऊपर सख्त से सख्त लॉफुल कार्रवाई हम करेंगे। अभी इन्वेस्टिगेशन अभी हमारा चल रहा है और फॉर इन्वेस्टिगेशन में अभी नाम आपको नहीं बता रहा हूँ, बट हम उनको भी उनका हम इंट्रोगेशन कर रहे हैं कि क्या चीज़ें हैं, कि जो चीज़ें से हाँ लोकेलाइट है, यहीं के लोग हैं, यहाँ पे आया था और यहाँ पे वो लोग पहले आर्गूमेंट हुआ, आर्गूमेंट होने के बाद ये घटना मतलब घटी। तो इसके लिए हम सख्त से सख्त मतलब इन्वेस्टिगेशन जितना भी वो हम डीपली इसको इन्वेस्टिगेशन कर रहे हैं और इसके ऊपर हम सख्त से सख्त लॉफुल कार्रवाई करेंगे। हाँ, प्रिलिमिनारी ইনভেস্টিগেশন গৈছে যে তেওঁলোকে এটা আৰ্থিক লেনদেন আছিলে সেইটো এটা ইলিগেল কিবা এটা এনেকুৱা এটা ইলিগেল ব্যৱসায়ৰ লগত জড়িত হৈ আছে বুলি আমি গম পাইছো, গতিকে সেইটো আমি ইনভেস্টিগেশন চলাই আছো। তার উপরে বিশিষ্ট ব্যবসায়ী গীতিভূষণ চক্রবর্তী প্রয়াত। গীতিভূষণ চক্রবর্তীর জীবনাবসান হয়েছে। তার পিতা প্রয়াত কাদম্বিনী বন্ধু চক্রবর্তী একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এদিকে গীতিভূষণ শিলচরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। গত 29শে আগস্ট 2025 না ফেরার দেশে পাড়ি দেন তিনি। রেখে গেছেন দুই পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী ও অভিজিৎ চক্রবর্তী, কন্যা শর্মিলা দত্ত, বোন নন্দারানী দেশমুখ্য এবং দুই নাতি বিশ্বরূপ চক্রবর্তী ও অমরজিৎ চক্রবর্তী এবং নাতনি আকাঙ্ক্ষা চক্রবর্তী। আগামীকাল সোমবার 8 সেপ্টেম্বর 2025 তারাপুর আখালিয়া ভবনে বিদ্যাপীঠ স্কুলের বিপরীতে বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করল সুভাষনগর কলেজ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করল সুভাষনগর কলেজ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, কাছাড় ক্যান্সার হাসপাতাল ও লায়ন্স ক্লাব অনন্তর যৌথ সহযোগিতায় আয়োজিত এদিনের রক্তদান শিবিরে অসংখ্য মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বরাকের রক্তের সমস্যা নিরসনে মূলত এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রক্তদান জীবনদান শীর্ষক বিষয়কে মাথায় রেখে শহরের অন্যান্য পূজা কমিটি সহ প্রত্যেক সংস্থা ও সংগঠনকে আগামীতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পূজা কমিটির কর্মকর্তারা। সকলের সহযোগিতা ও উপস্থিতিতে রক্তদান শিবির সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পূজা কমিটির সদস্যরা। সুভাষনগর কলেজ রোড দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে প্রতিবারই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। এইবারও সেটা চলছে, এখনই অগ্রণী ক্লাবে চলছে এটা। প্রত্যেকবারই আমরা এই সেবামূলক কাজগুলো করে থাকি। আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারাও আসুন, ব্লাড ডোনেশন করুন। সেটার কি আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, পূজা উপলক্ষে আমরা গতবারও করেছিলাম আর এবং আমরা অন্যান্য বছর আগামীতেও আমরা করবো এই আশা রাখি। তো যারা আমাদের এখানে ব্লাড দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন লায়ন্স ক্লাব অনন্ত, কাছাড় ক্যান্সার হাসপাতাল, বরাকভ্যালি ব্লাড ডোনেশন ফোরাম, তাদেরকে অভিনন্দন জানাই তারা আমাদের সহযোগিতা করার জন্য। এবং আমরা চাইব যে আমাদের এখানে ব্লাডের যে সমস্যা, রক্তের যে সমস্যা রয়েছে তার নিরসনে শুধু আমরাই কেন, অন্যান্য পূজা কমিটিও এগিয়ে আসবে এবং আমাদের বরাক উপত্যকার যে ব্লাডের যে সমস্যা তা অবিলম্বে দূরীকরণ হবে। ধন্যবাদ। বাবাকে রক্তদান করুন, এই মানসিকতাটাকে বদলাতে হবে আমাদের। আমরা প্রত্যেকে যদি নিজেদের পরিবারের রক্তের চাহিদা যদি আমরা নিজে মিট আপ করি তাহলে সমাজে আর রক্তের কোনো অভাব থাকবে না। এর পাশাপাশি
আমরা স্বেচ্ছা রক্তদান শিবিরগুলি যে করি, আমরা সাধারণত কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারে আমরা রক্তটা দিই। এছাড়াও আরও 1-2টি ব্লাড ব্যাংক আছে, সেখানেও আমরা কিছুটা কাজ করি। তো যখন রোগীর দরকার পড়বে বা রক্তদাতাদের দরকার পড়ে, তখন আমরা সেই রক্তটা যাতে তারা সুষ্ঠুভাবে তারা পায়, তাদের রোগী পায়, সেটার আমরা দায়িত্বটা আমরা নেই, যারা আমরা অর্গানাইজার হিসেবে থাকি, সংগঠন হিসেবে থাকি। কিন্তু আপনারা সবাই এগিয়ে আসুন। সবাই যদি এগিয়ে না আসেন, তাহলে সমাজের এই যে সবচেয়ে বড় অভাবটা, এই অভাবটা কিন্তু। সোনাই সমবায় সমিতির 2024-25 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সোনাই সমবায় সমিতির 2024-25 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজ রবিবার সকালে সোনাই মাল্টিপারপাস হলে সমিতির চেয়ারম্যান শেখ শাহরুল আলমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রথমে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমবায় সমিতির সচিব হাবিবুর রহমান মজুমদার। এতে তিনি বিগত 5 বছরের সমিতির আয় ব্যয় তুলে ধরেন। বিগত সাধারণ সভায় কার্য বিবরণী পাঠ করে অনুমোদন নেওয়া হয়। গত 5 বছরে সমিতির আয় এসেছে 7,26,000 টাকা। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে সমিতির নতুন বোর্ড অফ ডিরেক্টরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান বক্তারা। সভায় বক্তব্য রাখেন কোঅপারেটিভের জুনিয়র ইন্সপেক্টর সঞ্জীব রবিদাস, সোনাই শহরের পুরো সদস্য বিভাশিস রায়, পুরো সদস্যের 2 প্রতিনিধি আজাদ লস্কর ও রামকৃষ্ণ নাথ, সমিতির বিওডি আবু সিদ্দিকী লস্কর। সভায় উপস্থিত ছিলেন সোনাই সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান রিঙ্কু দাস, ডিলার সমিতির সভাপতি জালালউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। 7,26,000 টাকা প্রফিট হয়েছে আমাদের সোনাই সমবায় সমিতিতে। আমাদের অবজারভার যিনি এসেছেন উনি বলেছেন আমাদের প্রফিটটা পিডিএফ থেকে হয় না, পিডিএফ থেকেও শুধু প্রফিটটা হয়। অন্যান্য যেগুলো ফেসিলিটি আমাদের সেক্রেটারি অনেক দৌড়ঝাঁপ করেন, কিন্তু এটা কার্যকর হয়নি। যেহেতু আপনি এখানে এসেছেন এবং আমাদের এখানে উপস্থিত হয়ে সব থেকে বেশি মহিলাদের জন্য, যদি মহিলাদের জন্য কোনো ঋণযুক্ত কোনো থাকে আপনি একটু সাহায্য করবেন। এবং আপনারা মহিলাদের জন্য আরেকটা আমাদের বিশেষ করে সরকারে যেটা ঘোষণা করেছে, আগামী নভেম্বর মাস থেকে আপনাদের রেশন কার্ডের চালের সাথে আপনারা মসুরি ডাল যেটা বাজারে 105 টাকা বিক্রি হয়, সেটা আপনারা 69 থেকে 70 টাকা ডিলারের মারফতে আপনারা পাবেন। আপনাদের অনেক রেহাই হবে, 30 টাকার মতো। আপনারা লবণ যেটা বাজারে বিক্রি হয় 20 টাকা, সেটা ডিলারের মারফতে 10 টাকায় পাবেন। এবং চিনি যেটা বাজারে 50-55 টাকা বিক্রি হয়, সেটা 39-40 টাকার মাধ্যমে আপনারা ডিলার মারফতে পাবেন। তো আমি এর জন্য আপনাদের সবাই কাছে অনুরোধ করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য একটা জোরে হাততালি দেওয়ার জন্য, ঠিক আছে। যেহেতু আমার আগের যারা বক্তৃতা ছিলেন, বক্তব্য দিয়েছিলেন, ওনারা সব কিছু বলে দিয়েছেন। আমাদের যেটা একটা জায়গা ছিল, আমাদের যারা প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সমবায় সমিতির, অনেক সুনামধন্য চেয়ারম্যানরা ছিলেন, ওনাদের পোস্টের মাধ্যমে একটা জায়গা ছিল আমাদের কোঅপারেটিভ অফিসের একদম পাশে, প্রায় 1 বিঘা জায়গা ছিল। এই জায়গায় বর্তমান বাজার মূল্য আমরা যদি 15 লক্ষ টাকা করে মিনিমাম ধরি, তাহলে 3 কোটি টাকার জায়গা এই জায়গার মূল্য। তো আমরা এই জায়গাটা আপনাদের সবার পরিশ্রমের জন্য এই জায়গাটা ক্রয় করেছিলেন আমাদের আগের চেয়ারম্যানরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য বিগত 2019 ইংরেজিতে আমাদের তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন মরহুম আলতাফ হোসেন চৌধুরী মহাশয়, উনি সোনাই সমবায় সমিতির জন্য অনেক কষ্ট করেছেন। উনি 3-4 বারের চেয়ারম্যানও ছিলেন। ওনাকে সরিয়ে ওনার জায়গায় নতুন ভাবে চেয়ারম্যান অন্তর্ভুক্ত করে তখনকার যিনি এমএলএ ছিলেন, উনি এই জায়গাতে একটা সদ্ভাবনা মণ্ডপ নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং জোর জবরদস্তি উনি এই জায়গাতে একটা সদ্ভাবনা মণ্ডপ নির্মাণও করেছিলেন। যে সদ্ভাবনা মণ্ডপ ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত 7ম বরাক উপত্যকা ভিত্তিক বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত শিলচরে।
ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত 7ম বরাক উপত্যকা ভিত্তিক বডি বিল্ডিং কম্পিটিশন অনুষ্ঠিত হলো রবিবার গান্ধী ভবনে। অল ইন্ডিয়া ফিটনেস ফেডারেশনের সভাপতি ধীরাজ মোহন দাস, আয়োজক কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক রাজদীপ অধিকারী, অ্যাডভার্টাইজার দেবাশিস সোম প্রমুখ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন 7ম মিস্টার অ্যান্ড মিস বরাক বডি বিল্ডিং প্রতিযোগিতার। বিভিন্ন ক্যাটাগরি মিলে বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে 77 জন বডি বিল্ডার প্রতিযোগী আসরে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, বিগত 7 বছর ধরে এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। এবার বলা যেতে পারে প্রতিযোগীর সংখ্যা উল্লেখযোগ্য। প্রতিযোগিতাকে কেন্দ্র করে এদিন সন্ধ্যায় গান্ধী ভবনে ফিটনেস সচেতন অনেক নতুন প্রজন্মের মানুষের উপস্থিতি লক্ষণীয় ছিল। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। ইন্ডিয়া ক্লাবের মসজিদ কমপ্লেক্সে থাকা 2টি ক্লিনিক থেকে 2 জন ভুয়ো দন্ত চিকিৎসককে আটক করল কাছাড় পুলিশ। তদন্তে পুলিশ। ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীতে অসম আবৃত্তি ও সাংস্কৃতিক পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বছরব্যাপী নানা অনুষ্ঠান। শিববাড়ি রোড শ্রী দুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী। ধলাই মাতৃভূমি কাপ ফুটবলের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইন্ডিয়া এফসি। আশ্রম রোডের সানলাইট হাসপাতাল সংলগ্ন এলাকায় গুলি চালানোর ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, তাজা গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শকদের জানাই অনেক ধন্যবাদ।